বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, নতুন একটা অধ্যায়ের। যে অধ্যায়টার নাম হচ্ছে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মূল্যায়ন। আর এটার ইংরেজি হচ্ছে ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রেফারেড স্টক। এই অধ্যায়টার আজকে আমার এটা 1 নম্বর ক্লাস, ক্লাস নাম্বার 01। অধ্যায়টা যারা বিবিএ প্রথম বর্ষে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের রয়েছে, বিজনেস ফিনান্সে। আবার যারা ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের দ্বিতীয় বর্ষে রয়েছে, তাও বিজনেস ফিনান্সে। যা আবার চতুর্থ বর্ষে রয়েছে বিজনেস পোর্টফোলিওতে। এরপর আবার যারা প্রিলিতে রয়েছেন অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে, ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে, ওখানেও রয়েছে। গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, প্রত্যেক বছরে অঙ্ক আসে এই অধ্যায় থেকে। আজকে আমি এই অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করতেছি। এই প্রথম ক্লাসে আমি গুরুত্বপূর্ণ একটা অঙ্কর রুলস নিয়ে আলোচনা করব। যে অঙ্কটার 10 নম্বর মার্কের অঙ্ক হয় প্রথম ক্লাসেই, ওইটা রুলস আলোচনা করব, পাশাপাশি ওইটা নিয়ে একটা অঙ্ক করব। ওই অঙ্কটা করার পর আমি ওই জাতীয় ইয়ার কোয়েশ্চেনগুলো আপনাদেরকে সলভ করে দেব আশা করি, আর নিয়মগুলো দেখিয়ে দেব। আশা করি আপনারা আমার ক্লাসটা যদি ধারাবাহিকভাবে করেন এই অধ্যায়টা সহজে করতে পারবেন। কোনো শিক্ষকের সহায়তা ছাড়া শুধু আমার ক্লাসগুলো অনুসরণ করলেই হবে, এবং ধারাবাহিক ক্লাস এই ক্লাসগুলো। তাহলে আমি আর কথা বেশি না বলে আমি কাজ শুরু করতেছি। আমাদের আজকের প্রথম ক্লাসে আমি যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা আগে একটু কথা আপনাদের বলিয়ে দিই। এটা আমাদের হচ্ছে যে কি শেয়ারের বিষয়, সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার, দুইটা শেয়ার বিষয়টা কি আমরা সবাই জানি, তারপর আমি একটু করে বলতেছি। কোম্পানির অনুমোদিত মূলধনকে, একটা কোম্পানির যে মূলধন সংগ্রহ করতে হয়, অনুমোদন পায়, সেটা অনুমোদিত মূলধন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হয়। মানে প্রত্যেকটা মূলধন করে ক্ষুদ্র ক্ষুদ্র করে সমান অংশে কি করা হয়, ভাগ করা হয় বা বিভক্ত করা হয়। বিভাজিত এক একটি অংশকেই, যে বিভাজন করা হবে তার এক একটি অংশকে শেয়ার বলে। এই হচ্ছে, আমি মোটামুটি ছোট্ট একটা সংজ্ঞা বললাম। বিভাজিত প্রত্যেক শেয়ার হচ্ছে যৌথ মূলধনের অনুমোদিত যে মূলধনগুলো সংগ্রহ করা হয়, তার সেই মূলধনের প্রত্যেকটি মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো অংশ বিভক্ত করা হয়, ওই ক্ষুদ্র ক্ষুদ্র একটি অংশকে এক একটি শেয়ার বলা হয়। এটা সম্পর্কে আরো বিভিন্ন রকম সংজ্ঞা আছে, আপনারা পড়ে নিবেন। আমি মূলত একটু করে শেয়ার কি সেটা আপনাদের ধারণা দিলাম। এরপর আমি আজকে যে নিয়ম সম্পর্কে আপনাদেরকে আলোচনায় দিয়ে যাচ্ছি, আগে আমি আপনাদের বিভিন্ন নিয়ম আছে, আমি আপনাদেরকে সবচেয়ে বড় নিয়মটা আগে আলোচনা করব। এই অঙ্কের মধ্যে বড় নিয়মটা জানলে যে কোনো অঙ্ক সহজে আপনারা করতে পারবেন, এবং এই নিয়মের অঙ্কটা 10 মার্কের অঙ্কের মধ্যে থাকে। যেটা আমাদের রুলস এর নাম হচ্ছে দেখি প্রবৃদ্ধির পরিবর্তনশীল মডেল, ভেরিয়েবল গ্রোথ মডেল। আমাদের আজকে যে মডেলটা এখানে এই শেয়ার, এই অধ্যায়ের মাধ্যমে শেয়ারের দাম নির্ণয় করা হয়। আমরা যেই অঙ্কটা করতেছি সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার, শেয়ারের দাম নির্ণয় করতে হবে বা মূল্য নির্ণয় করতে হবে। এখানে মূল্য নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে। তন্মধ্যে আমি যে পদ্ধতি আলোচনা করতেছি, শুরু করতেছি এখন, সেটা হচ্ছে যে এটাই প্রবৃদ্ধির পরিবর্তনশীল মডেল এই বাংলায় বলা হয়, আর ইংরেজিতে হচ্ছে ভেরিয়েবল গ্রোথ মডেল। এটা রুলস আমি এখন এই ক্লাসে আলোচনা করব। এই রুলস অনুযায়ী দ্বিতীয় ক্লাসে আমি এটার একটা অঙ্ক করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং নিয়মিত ক্লাসগুলো উপভোগ করবেন। তাহলে আমি এই রুলসে আলোচনা করার জন্য প্রথমে যে বিষয়টা আমরা যাচ্ছি, এই ভেরিয়েবল গ্রোথ মডেল রেট বা প্রবৃদ্ধির পরিবর্তনশীল মডেল, সেটা কি আমরা একটু জানবো এবং এগুলো মুখস্থ করে ফেলতে হবে, বুঝতে হবে, এবং এটা শর্ত সমূহ কি আমরা এটা শিখবো। দেখেন, শেয়ার প্রতি আয়ের উপর লভ্যাংশের পরিমাণ নির্ণয় করা হয়। মানে একটা কোম্পানির লাভ কি রকম থাকবে ওই কোম্পানির শেয়ারের লাভের উপর নির্ভর করা হয়। বলা হচ্ছে কি শেয়ার প্রতি আয়ের উপর লভ্যাংশের পরিমাণ নির্ভর করে। শেয়ার প্রতি আয়ের হ্রাস বৃদ্ধির ফলে শেয়ারের প্রতি একটা শেয়ারের আয়ের পরিমাণ বাড়লে বা কমলে লভ্যাংশেরও হ্রাস বৃদ্ধি হয়। মানে শেয়ারের দাম, একটা শেয়ারের প্রতি যদি আয় বাড়ে লভ্যাংশ বাড়ে, শেয়ারের প্রতি আয়ের কমে গেলে লভ্যাংশ কমে যায়। শূন্য ও স্থির প্রবৃদ্ধির মডেলে এই পরিবর্তন বিবেচনা করা হয় না। এই জিনিসটা আমি আলোচনা করি নাই, আমরা পরবর্তী ক্লাসে শূন্য ও স্থির প্রবৃদ্ধির মডেল, আমি এখন যে মডেল আলোচনা করতেছি সেটা হচ্ছে যে ভেরিয়েবল গ্রোথ মডেল। এই মডেল, এর আগে শূন্য ও স্থির প্রবৃদ্ধির দুটা মডেল রয়েছে যেটা আমি আলোচনা করি নাই। এই রুলস করার পরে, এই অঙ্কের করার পরে এই নিয়মটা আলোচনা করব, তখন এই সম্পর্কে আপনারা জানবেন। অথবা যদি আপনারা বইয়ের আগের পড়াগুলো পড়ে নেন তখন সেখানে বুঝতে পারবেন। এই পরিবর্তন বিবেচনা করা হয় না। মানে এই দুই পদ্ধতি, শূন্য প্রবৃদ্ধি এবং স্থির প্রবৃদ্ধি মডেলে শেয়ার প্রতি যদি আয় বৃদ্ধি ঘটে বা হ্রাস ঘটে, লভ্যাংশের যে আয় বৃদ্ধি হ্রাস ঘটে সেটা বিবেচনা করা হয় না, সেটা বলা হচ্ছে। তাই পরিবর্তনশীল লভ্যাংশ মডেল উদ্ভব হয়েছে, এই কারণে পরিবর্তনশীল লভ্যাংশ প্রধান মডেলের উদ্ভব হয়েছে।
এই মডেলের বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ ও প্রবৃদ্ধির হারে পরিবর্তন করে শেয়ারের মূল্য নির্ণয় করা হয়। এখানে বলা হয়েছে এই মডেলে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগকারীরা যেরকম প্রত্যাশা করবে সেই অনুযায়ী লভ্যাংশ ও প্রবৃদ্ধির হারের বিবেচনা করে। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে যে কি লভ্যাংশ লভ্যাংশ ও প্রবৃদ্ধির হার, এই দুইটা বিষয় বিবেচনা করে শেয়ারের মূল্য নির্ণয় করা হয়। তাহলে শেয়ারের মূল্য নির্ণয় করতে গেলে লভ্যাংশ এবং প্রবৃদ্ধি, যেটা প্রবৃদ্ধির হার ইংরেজিতে বলা হয় গ্রোথ মডেল বা গ্রোথ রেট, এই দুটো বিবেচনা করে পরিবর্তন করে শেয়ার মূল্য নির্ণয় করা হয়। এই হচ্ছে বিষয়। আর এখানে কিছু শর্ত আছে। এই যে শর্ত সমূহ কি, এখানে লভ্যাংশের হ্রাস বৃদ্ধি ঘটে, যেটা আমরা শুরুতে পড়েছিলাম। এখানে লভ্যাংশের হ্রাস বৃদ্ধি ঘটবে, প্রবৃদ্ধির হারে হ্রাস বৃদ্ধি ঘটবে। প্রবৃদ্ধি মানে এই প্রবৃদ্ধি ইংরেজি গ্রোথ, হার মানে রেট, গ্রোথ মডেল বা প্রবৃদ্ধির হার যেটা এখানে বলছি পরিবর্তনের কথা, সেটা হ্রাস বৃদ্ধি ঘটবে, 2 নম্বর শর্ত। 3 নম্বর লভ্যাংশ প্রদান অনুপাতে হ্রাস বৃদ্ধি করবে। লভ্যাংশ দিবে কখনো কোনো বছর বেশি দিবে, কোনো বছর কম দিবে, এটার পরিবর্তন হবে, এটা হ্রাস বৃদ্ধি ঘটবে। তারপর হচ্ছে সংরক্ষণ অনুপাতে হ্রাস বৃদ্ধি করবে, যেটা লাভ লোকসান সংরক্ষণ করবে সেটা অনুপাতে হ্রাস বৃদ্ধি করবে। লভ্যাংশ প্রদান অনুপাত নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করা হয়। লভ্যাংশ প্রদান অনুপাত যে পরিমাণ লভ্যাংশ দিবে সেটা একটা নির্দিষ্ট সময়, 1 বছর 2 বছর বা 3 বছর বা 4 বছর পর পর কি হয়, পরিবর্তন করা হয়। এই কথাগুলা মূলত আমাদের অঙ্ক করার সময় এই শর্তগুলা, এই রুলসের ভেরিয়েবল গ্রোথ মডেলে এই শর্ত যে আমরা 1 থেকে 5টা শর্ত দেখেছি, এই 5টা শর্ত বিবেচনা করে শেয়ারের মূল্য নির্ণয় করা হয়। এগুলো পড়ে নেবেন এবং জিনিসটা বুঝে নেবেন। আমি তো বুঝে দিচ্ছি, তারপরে বলবেন। আমি এখন এই নিয়ে এটা সূত্রটা আমরা এখন দেখব, সূত্রটা কিরকম দেখি। এই যে শেয়ারের মূল্য, এই রুলসের শেয়ারের মূল্য বের করার জন্য শেয়ারের মূল্য নির্ণয়ের সূত্র, শেয়ারের মূল্য নির্ণয় করতে গেলে এই পিইউ দিয়ে শেয়ারের মূল্য বোঝা হয়। পি মানে প্রাইস, ও মানে প্রায় মূল্য। এখানে শেয়ারের মূল্যকে চিহ্নিত করা হয় পিও দিয়ে। এটা বের করার সমান দিছে যে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, বি মানে প্রেজেন্ট ভ্যালু, মনে রাখবেন পিবি শব্দের অর্থ প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে লভ্যাংশ, লভ্যাংশের বর্তমান মূল্য প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ারের বর্তমান মূল্য। তাহলে আমরা দেখলাম কি, এই শেয়ার মূল্য বের করতে হলে যে বিষয়টা আমরা এখন দেখলাম সেটা হচ্ছে যে কি, লভ্যাংশ বের করতে গেলে, শেয়ারের মূল্য নির্ণয় করতে গেলে পিইউ মানে বুঝলাম আমরা শেয়ার প্রাইস, পিবি মানে বললাম পিবি, এই পিবি শব্দের অর্থ প্রেজেন্ট ভ্যালু বাংলা বর্তমান মূল্য অফ ডিভিডেন্ড মানে লভ্যাংশের বর্তমান মূল্য প্লাস মানে যে লভ্যাংশ দিবে সেটার বর্তমান দাম কত, এবং প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ারের বর্তমান মূল্য। এই দুটা একসাথে যোগ করার পরে যে ফলটা বের হবে সেটা হচ্ছে পিইউ মানে শেয়ার মূল্য, এটাই বের হবে। সেটাই হচ্ছে মূল কথা। এখন এই কথাগুলো বের করার জন্য আমাদের যে বিষয়গুলো আমরা এখন জানবো সেটা সম্পর্কে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাহলে দেখেন, এই শেয়ারের মূল্য নির্ণয়ের পদক্ষেপ, শেয়ার মূল্য নির্ণয় করতে গেলে কি কি পদক্ষেপ থাকে, কি রুলস থাকে সেটা আমরা জানবো। দেখেন, পরিবর্তনশীল প্রবৃদ্ধির মডেল অনুসারে পরিবর্তনশীল প্রবৃদ্ধির মডেল অনুসারে শেয়ারের মূল্য নির্ণয়ের জন্য নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করতে হবে। নিচে যে পদক্ষেপ দেওয়া আছে সেগুলো পদক্ষেপ অনুসরণ করতে হবে। কি নাম্বার ওয়ান হচ্ছে লভ্যাংশ নির্ণয় করতে হবে। প্রথম 1 নম্বরের বিষয় হচ্ছে কি, আমাদের লভ্যাংশ বের করতে হবে, মানে লাভের অংশ, লভ্যাংশ মানে লাভের অংশ, এটা বের করতে হবে। প্রতি বছরের লভ্যাংশের সাথে প্রবৃদ্ধির হার সমন্বয় করে প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করা হয়। আমি সেন্টেন্সটাকে 3টা ভাগে ভাগ করেছি, দেখেছেন। প্রতি বছরের লভ্যাংশের সাথে প্রত্যেক বছর যে লাভটা হবে তার সাথে প্রবৃদ্ধি মানে গ্রোথ রেট মডেল, কিরকম লাভ বাড়তেছে, পার্সেন্টেজের পরিমাণ বাড়তেছে না কমতেছে, সেটা সমন্বয় করে প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করা হয়। এটা হচ্ছে 3 ভাগ, এটাই লভ্যাংশ নির্ণয় করার কথা, নির্ণয় করা হয়। প্রতি বছরের লভ্যাংশকে প্রতি বছরের লভ্যাংশে বা বছরের শুরুতে লভ্যাংশকে ও দিয়ে মূলত ওপেনিংটা বোঝায়, ডিও, এবং বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশকে ডি1 ধরা হয়। এটা প্রতি বছরের লভ্যাংশ বা বছরের শুরুতে লভ্যাংশকে ডিও এবং বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশকে ডি1 ধরা হয়। এটা হচ্ছে মূলত কোনটা কি ধরে সেটা। এবং এটা বের করার জন্য এখানে প্রথমত ডি1 মানে বছর শেষে লভ্যাংশ, যে বছর শেষে লভ্যাংশ নির্ণয়কে, প্রত্যাশিত লভ্যাংশকে ডি1 ধরা হয়। এই যে ডি1 বের করার জন্য সূত্র হচ্ছে ডিও, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস জি, ফার্স্ট ব্র্যাকেট শুরু গুণ হচ্ছে 1 প্লাস জি, এই জি মানে
গ্রোথ রেট, এই যে আমরা এখানে পড়ছিলাম গ্রোথ প্রবৃদ্ধির মডেল, এই প্রবৃদ্ধির ইংরেজি হচ্ছে যে গ্রোথের জিটা এখানে পাবো। তাহলে D1 সমান DO1 প্লাস জি। এখানে না বুঝলে অঙ্ক করার সময় আপনার অটোমেটিক বুঝে যাবেন, তবে আপনার সূত্রটা মুখস্থ করে ফেলবেন। আমি যেটা বলি সাথে সাথে সূত্রটা মুখস্থ করে ফেলবেন। তাহলে আমরা দেখলাম D1 এর সূত্র হচ্ছে DO1 প্লাস জি, তাহলে একটা বের হলো। এর পরবর্তীতে আমাদের যে D1 বের করার পরের ধাপ হচ্ছে যে আমাদের D2 বের করা। D2 যখন বের করবেন আপনাদের খেয়াল করতে হবে, এই যে D1 আমরা এখানে বের করছি এই মানটা এখানে বসে যাবে, D1 এর মানটা বসে যাবে। D1 এর মান বসে যাওয়ার পরে আবার এখানে বলতেছে D1 1 প্লাস জি, আর বাকি 1 প্লাস এখানে যে 1 প্লাস জি আছে সেই 1 প্লাস জি গ্রোথ রেটের এই মানটা বরাবর থাকবে। তাহলে D1 বসে গেল। এরপর D2 বের, D3 2 পরে 3 যখন বের করবেন, D3 যখন বের করবেন তখন D2 এখানে যেটা ফলাফল বের হচ্ছে সেটা এখানে বসে দিতে হবে, D2 এটা বসে দিতে হবে। এটা বসায় দেওয়ার পরে এটার পাশে হবে যে 1 প্লাস জি, তাহলে D2 1 প্লাস জি, সবার জন্য 1 প্লাস জি, এটা কমন, গ্রোথ রেটটা কমন। এরপর D4 যখন এই D4 বের করার সময় আপনাদের কি করতে হবে, এগুলো ধারাবাহিক দেখা যাচ্ছে, বুঝতেছেন আপনারা, অটোমেটিক বুঝা যাচ্ছে। D3 এখানে আসবে, 3 এর মানটা এখানে বসবে, 3 এর মান বসার পরে D3 1 প্লাস জি, এইটা হয়ে গেল। এরপর এভাবে D5 যখন বের করবেন, D5 যখন পাবে 4 এর মানটা এখানে বসবে, D4 1 প্লাস জি। এইভাবে 4 এর পরে যদি আপনি 5 এর পরে যদি 6 বের করেন তাহলে এখানে 5 বসাতে হবে, 7 বের করতে হলে 6 বের করতে হবে, এভাবে চলতে হবে। অঙ্কের যত বছরের তথ্য দেওয়া থাকবে এই কাজটা তত বছরের করতে হবে। অঙ্কে যদি আমাদের 3 বছরের তথ্য দেওয়া থাকে তাহলে এই 3 পর্যন্ত আমাদের যেতে হবে, মনে রাখতে হবে 3 পর্যন্ত। অঙ্কে যদি 4 বছরের তথ্য দেওয়া থাকে তাহলে 4 পর্যন্ত আসতে হবে, দেখ অঙ্ক করার সময় আমরা সেগুলো দেখব। অঙ্কে যদি 5 বছরের তথ্য দেওয়া থাকে তাহলে 5 পর্যন্ত আসতে হবে। অঙ্কে যদি 6 বছরের তথ্য দেওয়া থাকে তাহলে আবার D6ও যেতে হবে। এইভাবে যত বছর তত দেওয়া থাকে এই লভ্যাংশ নির্ণয়ের এই সূত্রগুলো ততবার বের করতে হবে। আশা করি বোঝা গেল এই বিষয়টা। এরপর আর একটু বিষয় যেটা আছে দেখা যাচ্ছে কি কি, একটি বিষয় লক্ষ্য করুন, প্রথম বছরের লভ্যাংশ ছিল D0, মানে প্রথম বছর এই D0, এই যে এই লভ্যাংশ এখানে প্রথম বছর D0, D0 সাথে প্রবৃদ্ধির পরিমাণ সমন্বয় করে D1 নির্ণয় করা হয়। এখানে এই D0 সাথে 1 প্লাস জি এটা হচ্ছে প্রবৃদ্ধি, এটা সমন্বয় করে D1 বছর শেষে লভ্যাংশ নির্ণয় করা হয়েছে। করা হলে এই D1 পরবর্তী বছরের ডিউ হিসাবে বিবেচিত হবে। এই D1টা এই বছরের জন্য D0 হিসাবে বিবেচিত হবে। যদি এখানে D1 বসছে এটা আমাদেরকে বুঝতে হবে। এই D2 যখন বের করতে হবে, এই দ্বিতীয় বছরের শুরুতে লভ্যাংশ বের করতে হলে প্রথম এর আগের বছরের লভ্যাংশটা বসাতে হবে, এটা বসছে D1 1 প্লাস জি। এভাবে D5 পর্যন্ত নির্ণয় করতে হবে, যেহেতু 5 বছর করছে ফার্স্ট, 6 হলে 6, 7 হলে 7, এগুলা এগিয়ে যেতে হবে, করতে হবে। এরপরে বিষয় আছে যে কি, একের পরে আমরা যেটা এক করলাম, 2 নম্বর হচ্ছে লভ্যাংশের বর্তমান মূল্য, এই কাজটা নির্ণয় করতে হবে, লভ্যাংশের বর্তমান মূল্য। আর এই লভ্যাংশের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমাদের এটা সূত্র কি সেটা জানতে হবে। সেটা জানার জন্য আমি দেখাই, এই লভ্যাংশের বর্তমান মূল্য নির্ণয়। প্রতি বছরের লভ্যাংশকে মানে এই যে লভ্যাংশ, প্রতি বছরের লভ্যাংশ আমরা এই লাইন যেগুলো বের করছিলাম এটাই হচ্ছে প্রতি বছরের লভ্যাংশ। এই সেন্টেন্সের যদি আমি দেখাই এই ফলাফলের মানগুলো প্রতি বছরের লভ্যাংশকে তারপর প্রত্যাশিত উপার্জন হার দ্বারা ভাগ করে, প্রত্যাশিত উপার্জন হার দ্বারা, যেটা আমরা অঙ্কের মধ্যে দেখব প্রত্যাশিত উপার্জন হার কত পার্সেন্ট, দ্বারা ভাগ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়। বর্তমান মূল্য নির্ণয় করা হয়, এই বর্তমান মূল্য মানে লভ্যাংশের বর্তমান মূল্য, এই বিষয়টা নির্ণয় করতে গেলে কি করতে হবে, প্রতি বছরের লভ্যাংশ, এই যে এগুলো হচ্ছে D1 D2 D3, এগুলো হচ্ছে এখানে 5 বছরের লভ্যাংশ দেওয়া আছে। এই লভ্যাংশকে প্রত্যাশিত উপার্জন হার, অঙ্কের মাধ্যমে আমরা প্রত্যাশিত উপার্জন হার দেখব, ওটাকে ভাগ করে, ওটা দ্বারা ভাগ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়। এখানে সূত্রের মধ্যে দেখা যাচ্ছে, দেখেন পিবি অফ ডি, পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, অফ ডি মানে ডিভিডেন্ড, ডিভিডেন্ড দিয়ে ডি লিখেছে, পুরো লিখতে পারবেন এই লভ্যাংশ। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড এটা বের করতে গেলে যেটা আমরা এখানে দেখেছিলাম প্রতি বছরের লভ্যাংশ, প্রথম বছরের লভ্যাংশ ছিল কত D1, দেখেন এই D1 এখানে বসে গেছে। এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে প্রত্যাশিত উপার্জন হার, প্রত্যাশিত উপার্জন হার অঙ্কের মধ্যে থাকবে, এটা সূত্র হচ্ছে 1 প্লাস আর, এই আর এটা হচ্ছে প্রত্যাশিত উপার্জন হার, মনে রাখবেন। আর মানে হচ্ছে প্রত্যাশিত উপার্জন হার, আর জি মানে হচ্ছে গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হার। জি মানে গ্রোথ রেট, আর মানে হচ্ছে প্রত্যাশিত উপার্জন হার, এটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে এখানে একটা কি দিতে হবে, পাওয়ার 1 দিতে হবে। এখানে পাওয়ারটা বসে নাই, ওয়ানটাতে বসে নাই, ওখানে পাওয়ার থাকবে 1, D1 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 পাওয়ার, এই 1টা থাকবে, এইভাবে গেলে তাহলে D1 আরটা চলে গেছে। এরপরে হবে যে D2 ফলাফল, এই যে D2 ফলাফল এখানে বসতেছে, বসার পরে এটাকে আবার ভাগ হচ্ছে কি দিয়ে, 1 প্লাস আর
দিয়ে হোল টু দি পাওয়ার 2, দ্বিতীয় বছরের জন্য 2, প্রথম বছরের জন্য 1, দ্বিতীয় বছরের জন্য এই 2। আমাদের দ্বিতীয় বছর যখন করবে এটার পাওয়ার কি দিতে হবে, এই d2 পাওয়ার 2 রা দিতে হবে। এরপর তৃতীয় বছর যখন করব, তৃতীয় বছরের ডিভিডেন্ড, এই যে আমাদের তৃতীয় বছরের ডিভিডেন্ড এটা বসে যাবে, তৃতীয় d3 ফলাফল এখানে বসে গেছে, দেখেন বসে গেছে। এটাকে ভাগ করতে হবে কত, d3 কে ভাগ করতে হবে আমাদের 1 প্লাস আর, সবগুলোর জন্য 1 প্লাস আর, এটা ফিক্সড। আর উপরে পাওয়ার, এটা যেহেতু 3, এটা তৃতীয় বছর এখানে 3 বসবে, যেটা আমাদের এখানে 3, মানে 3 থাকলে 3। d4 কে একইভাবে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ, d5 কে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ। এখানে 5 এর সাথে 5, 6 থাকলে 6, আরো যদি বাড়ে 7, d7 থাকলে d7, এভাবে হবে। এখানে 5 পর্যন্ত আমরা দিয়েছি, এখানে যেহেতু 5 পর্যন্ত বের করা গেছে নোট নিয়মে, এখানে 5 পর্যন্ত মনে রাখতে হবে। এখানে যদি 3 পর্যন্ত করি, এখানে যদি 3 পর্যন্ত করি, এখানে আমরা এই 3 পর্যন্ত করবো, এতটুকু পর্যন্ত করবো। এখানে যদি 4 পর্যন্ত করি, অঙ্কের মধ্যে 4 বছর পর্যন্ত দেওয়া থাকলে আমাদের 4 বছর পর্যন্ত করতে হবে। 5 বছর পর্যন্ত দেওয়া থাকলে আমাদের 5 বছর পর্যন্ত d5 এর মান পর্যন্ত বের করতে হবে। আশা করি আপনারা বুঝতেছেন লভ্যাংশ কিভাবে বের হবে। তাহলে এটা গেল। দেন আমরা 3 নম্বরে হচ্ছে যে কি শেয়ারের মূল্য নির্ধারণ করব। শেয়ারের মূল্য নির্ধারণ করতে গেলে কি হয় সেটা আমরা জানবো। তাহলে আমরা দেখতেছি এখন যে বিষয়টা আমরা আসতেছি কি শেয়ারের মূল্য নির্ধারণ। শেয়ারের মূল্য নির্ধারণ করতে গেলে কি প্রতি বছরের শেষে প্রবৃদ্ধির শেষ বছরে, যে বছর শেষ হবে অঙ্ক করার জন্য গ্রোথ রেটের যেটা শেষ থাকবে, গ্রোথ রেটের পার্সেন্ট যেটা শেষ বছর থাকবে, শেষ বছরে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয়। আমরা যে অঙ্ক করবো, এখানে যদি 5 বছর অঙ্ক থাকে, 5 হচ্ছে শেষ, ওই 5 এর অঙ্কের মূল্য করতে হবে। যদি 6 বছরের অঙ্ক থাকে, 6 হচ্ছে 6 বছর, এটা শেষ, ওই বছরে শেষে শেয়ারের মূল্য নির্ণয় করতে হবে। মানে এটা একবারে নির্ণয় করতে হবে, যে বছর শেষ হবে সে বছরে। একে শেয়ারের প্রান্তিক মূল্য বা টার্মিনাল ভ্যালুও বলা হয়। শেয়ারের প্রান্তিক মূল্য মানে শেষ মূল্য, বা টার্মিনাল ভ্যালু বলা হয়। শেয়ারের মূল্য নির্ণয়ের জন্য গর্ডন প্রদত্ত সূত্রটি ব্যবহার হয়। গর্ডনের যে সূত্র আছে ওই সূত্রটা এখানে ব্যবহার করা হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টা জানলাম, শেয়ারের মূল্য নির্ধারণ করতে গেলে আমাদের কি করতে হবে, প্রবৃদ্ধির শেষ বছর। আমি যদি আপনাদেরকে দেখাই এই জিনিসটা, এই যে শেয়ারের মূল্য নির্ণয় করতে গেলে প্রবৃদ্ধির শেষ বছরে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয়। তা আমরা এখানে শেষ বছর কত পর্যন্ত দিয়েছি, 5 পর্যন্ত দিয়েছি, ডিভিডেন্ড 5 বছর পর্যন্ত ব্যয় করছি। তাহলে এখানে শেয়ারের মূল্য ঠিক 5 পর্যন্ত করতে হবে। P5 মানে শেয়ারের মূল্য। P5 মানে হবে কিরকম, এই শেয়ারের মূল্য যেটা শেষ বছরের শেয়ারের মূল্য, প্রবৃদ্ধির শেষ বছরের শেয়ার মূল্য P5, এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার সূত্র হচ্ছে d6 কে ke মাইনাস জি দ্বারা ভাগ করে, d6 কে ke মাইনাস জি। ke কি, এখন আমরা আর দেখেছিলাম যে সেটা কি বলছিলাম, প্রত্যাশিত উপার্জন হার। আর এর বাংলা হচ্ছে প্রত্যাশিত উপার্জন হার। ke মানে কি, ke এর বাংলাও সেম প্রত্যাশিত উপার্জন হার। এই অঙ্কের মধ্যে যেটা আর, এখানে যেটা আর লিখেছে, এখানে সেটা ke লিখেছে। আর যে কথা কেইও সেম কথা মনে রাখবেন, আর যে কথা কেইও একই কথা। তাহলে কেই এবং আর দুইটাই সেম, সেই জন্য আমি এখানে লিখে রাখছি আর ইকুয়াল কেই, আর এবং কেই সেম, এটা মনে রাখবেন, আর ইকুয়াল কে ই। তাহলে আর যে কথা কেইও একই কথা, এটা মনে রাখবেন। আর জি তো জানি, জি মানে হচ্ছে গ্রোথ রেট। তাহলে d6 কে ভাগ হচ্ছে কেই মাইনাস জি দ্বারা। তাহলে আমরা দেখলাম যে P5 এর মান বের করতে হলে d6 ke মাইনাস জি। আর আমরা অঙ্ক যেহেতু 5 বছর পর্যন্ত এখানে d5 পর্যন্ত করেছি, এখানে যেহেতু d6 আছে, এখানে d6 এর ফলাফলটা আবার নির্ণয় করতে হবে পঞ্চম বছরের জন্য, যেটা আমাদের সূত্রে যে d6, দেখেন d6 সমান d5 1 প্লাস জি। আমরা ওখানে 5 পর্যন্ত করলে 4 পর্যন্ত মান ছিল, এখন d5। 6 এর মান বের করতে হলে এখানে 5 এর মানটা বসাতে হবে, d5 1 প্লাস জি, মানে d6 হচ্ছে 6 বছরের শেষের দিকে শেয়ারের মূল্য, এটা বের করতে হলে 5 বছরের মূল্যের সাথে 1 প্লাস জি প্রবৃদ্ধির হার, এটা বিবেচনা করতে হবে। এটা যোগ করে d5 এর ফলাফল গুণ করতে d6 এর মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় জানলাম, এখানে যদি d5 পর্যন্ত আমরা কাজ করি, ডিভিডেন্ড বের করি, শেয়ারের মূল্য বের করতে d6 এর পর্যন্ত কাজ করতে হবে, d6 এর মান বের করতে হবে। তাহলে মানে হলো এখানে P5, আমরা এখানে d5 প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, এখানে P5 যখন বের করব, তখন আমাদেরকে d6 এর
মান বের করতে হবে, এটা মনে রাখতে হবে। এরপরে আমি যদি বলি আমাদের অঙ্ক যদি 4 বছর পর্যন্ত হয়, মনে করেন এই অঙ্কগুলো স্টুডেন্টরা অধিকাংশ ক্ষেত্রে ভুল করে, এই 4 বছর পর্যন্ত এতটুকু পর্যন্ত যদি হয়, এইখানে D4 পর্যন্ত হলে এখানে আমাদের ফি 5 এর পরিবর্তে ফি 4 লিখতে হবে, এখানে 5 এর পরিবর্তে এই 4 এটা লিখতে হবে। এই আমি বক্সে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা সেটা বুঝে নেবেন কথা থেকে। তাহলে এখানে D4 এর ফলাফল বের করতে গেলে আমাদের কি করতে হবে, D4 এর ফলাফল করতে গেলে এখানে P5 এর জায়গায় এখানে 4 লিখতে হবে, আর এখানে এই 6 এটা তখন 5 হবে। আশা করি বোঝা গেল। আরেকটু যদি আমরা কয়েকটা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। তাহলে আমি আপনাদের বললাম এই পঞ্চম বছরের পর্যন্ত এটার পর্যন্ত করতে D5 করতে গেলে এখানে P5 এর মানটা বের করতে হয়, P5 এর মান বের করতে গেলে D6 এর মানটা বের করতে হবে, এটা হচ্ছে বিষয়। এবং D6 এর মান বের করার জন্য আমরা এখানে শিখেছি D5 1 প্লাস D, একটা বিষয়। এরপর আবার একটা বলতেছি কি, আমরা যদি অঙ্কের মধ্যে এই এতটুকু পর্যন্ত করি, 4 বছর পর্যন্ত করি, এই অংশ পর্যন্ত করি, এই অংশ পর্যন্ত যদি অঙ্ক হয় 4 বছর পর্যন্ত হয়, মানে এখানে D4 পর্যন্ত ডিভিডেন্ড বের করে, তাহলে এখানে যেটা P5 আছে, এই যে ফি 5, এই 5টায় 5 না লিখে তখন কি লিখতে হবে, এটা তখন এখানে ফি 4 লিখতে হবে, পির পাশে আমি হাতে লিখতেছি ফি 4 লিখতে হবে। এখানে যদি ফি 4 লেখেন তখন এখানে কি লিখতে হবে, এখানে তখন D5 লিখতে হবে, মনে রাখতে হবে, তখন D5 লিখতে হবে। D5 লিখে K-G, আর এখানে যেহেতু D5 লিখতে হবে তখন আমাদের এখানে D5 এর ফলাফল বের করতে হবে, আর D5 এর ফলাফল বের করতে গেলে আমরা কি জানি, D4 1 প্লাস জি। এটা হচ্ছে মূলত যদি এখানে চতুর্থ বর্ষ পর্যন্ত আপনারা করেন। একইভাবে যদি আমি আপনাদের বলি, যদি অঙ্কে যদি 3 বছর পর্যন্ত করি, এগুলো অঙ্কে কিন্তু থাকে এরকম, হ্যাঁ, D3 পর্যন্ত এখানে যদি প্রেজেন্ট ভ্যালু বের হয়, তাহলে আমাদের এখানে D3 বের করব, ফি 3 বের করব, ফি 3 বের করতে গেলে এখানে D4 হবে, এখানে D4, এখানে D4 লিখতে হবে, D4 এর কাজটা বের করতে হবে। আশা করি বোঝা গেল। মানে আপনাদের মনে রাখতে হবে যে কি, এখানে যেহেতু বলা হচ্ছে যে প্রবৃদ্ধির শেষ বছরে, প্রবৃদ্ধির শেষ বছর, অঙ্কে যদি তৃতীয় বছর থাকে তাহলে প্রবৃদ্ধির শেষ বছর তৃতীয় বছর, এখানে সেই জন্য ফি 3 লিখতে হবে। অঙ্ক যদি 4 বছর পর্যন্ত থাকে তাহলে প্রবৃদ্ধির শেষ বছর হবে চতুর্থ বছর, এখানে ফি 4 লিখতে হবে, ফি 4 লিখলে এখানে D6 আসবে, D5 আসবে। আর অঙ্ক যদি 5 বছর পর্যন্ত থাকে, ডিভিডেন্ড যদি 5 বছর পর্যন্ত হয়, প্রবৃদ্ধির শেষ বছর 5 বছর হয়, তখন ফি 5 লিখতে হবে। এখানে যদি 6 বছর পর্যন্ত আবার D6 পর্যন্ত যদি আসে, এখানে যদি আমরা D6 এর মান পর্যন্ত বের করি, কোনো সময় 6 বছর অঙ্ক করতে হবে, তো এখানে আমাদের ফি 6 এর ফলাফলটা বের করতে হবে। এভাবে 7 হলে এখানে 7 এর ফলাফল, দুইটা সেম সেম মনে রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। সেই জন্য এখানে বলা হচ্ছে প্রবৃদ্ধির শেষ বছরে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয়। তাহলে আমরা এটা P5 এর বের করার সূত্রটা, এই P5 এর বের করার সূত্রটা জানলাম। এটা 3 নম্বরের কাজ। এবার চতুর্থ নম্বরে কি হচ্ছে, শেয়ারের মূল্য বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। একটা বিষয় মনে করতে হবে, মনে রাখতে হবে যে এই লভ্যাংশ বর্তমান মূল্য করতে গেলে প্রথম লভ্যাংশ নির্ণয় করতে হবে, 1 নম্বর কাজ এটা করতে হবে। 1 নম্বর কাজ এটা করে এই লভ্যাংশের মূল্য এটা নির্ণয় করতে হবে, এটা এই সূত্র দিয়ে করেছি। আবার শেয়ারের মূল্য নির্ণয় করতে হলে প্রথম শেয়ারের মূল্য নির্ণয় করতে হবে এই সূত্র দিয়ে, এই শেয়ারের মূল্য নির্ণয় করতে গেলে আবার শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, মানে দুইটা এক বিষয়। একবার শেয়ারের মূল্য লভ্যাংশ নির্ণয়, তারপর লভ্যাংশের বর্তমান মূল্য নির্ণয়, আবার শেয়ারের মূল্য নির্ণয়, শেয়ারের বর্তমান মূল্য নির্ণয়। তাহলে প্রত্যেকটা আইটেম দুইবার করে হবে। শেয়ারের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে কি, শেয়ারের প্রান্তিক মূল্যকে, শেয়ারের প্রান্তিক মানে শেষ বছরের মূল্যকে, যেটা এইটাই P5, এটা হচ্ছে প্রান্তিক মূল্য, নির্ধারিত বাট্টার হার দ্বারা ভাগ করে বর্তমান মূল্যের রূপান্তর করা হয়। নির্ধারিত বাট্টার হার থাকবে, ওইটা দ্বারা ভাগ করে বর্তমান মূল্য রূপান্তর করা হয়। সূত্রটি মূলত বর্তমান মূল্যের এককালীন সূত্র, একবারে এটাই। তাহলে এটা যদি আমি আপনাদের দেখাই কেমন হয় দেখেন। এই আমরা এখন শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করব। শেয়ারের বর্তমান মূল্য হয় শেয়ারের প্রান্তিক মূল্যকে নির্ধারিত বাট্টার হার দ্বারা ভাগ করে বর্তমান মূল্য রূপান্তর করা হয়। প্রান্তিক মূল্য কোনটা, এই যে প্রান্তিক মূল্য P5, এটা যেটা বের করছি সেটাই, এটার ফলাফল যেটা বের হয়েছে এখানে মান বসার পরে যেটা বের হবে সেটার মান এখানে লিখেছে P5, প্রেজেন্ট ভ্যালু অফ P5 এর বর্তমান মূল্য, P5 প্রেজেন্ট ভ্যালু অফ P5, এখানে যে P5 ছিল এই ফলাফলটা এখানে বসা দিতে হবে, P5 এর ফলাফল যেটা বের হবে সেটা এখানে বসা দিতে হবে। এটা বসা দেওয়ার পর এটার সাথে আবার 1 প্লাস আর, এবং শেষ বছর 5, পঞ্চম বছর হলে 5 শেষ বছর, চতুর্থ বছর হলে এখানে 4, এখানে হবে 4, তারপর ষষ্ঠ বছর হলে এখানে 6, এখানে 6, সপ্তম হলে এখানে 7, এখানে 7, আপনারা এটা বিষয়টা মনে রাখবেন। তাহলে 5 আছে, আমরা পঞ্চম শেষ বছর হচ্ছে পঞ্চম বছর, এখানে 5, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যে ফলাফলটা আসবে সেটা হবে প্রেজেন্ট ভ্যালু অফ P5, মানে পঞ্চম বছরের শেয়ারের মূল্য। তাহলে আমরা এখন দেখলাম বিষয়টা কি, আমরা দেখলাম যে অঙ্কটা করার সময় যে বিষয়গুলো আমরা দেখেছি সেটা যদি আপনাদের একবার এক নজরে বলে দিই।
এই রুলসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, রুলস মনে না করে কখনো অঙ্ক করা যাবে না। এই কাজটা আমরা করার জন্য এই যে আমরা এখানে সূত্রে দেখি যেটা দেখেছি ডিভিডেন্ড, প্রেজেন্ট ভ্যালু অফ এই ডিভিডেন্ড, এটা বের করার জন্য দুইটা অংশ করতে হবে। দেখেন আমি আরেকবার রিপিট দিয়ে দিচ্ছি, আমাদের কাজ শেষ। 1 নম্বর অংশ হচ্ছে যে কি লভ্যাংশ নির্ণয় করতে হবে। এই যে 1 নম্বর লভ্যাংশ, এই লভ্যাংশ এটা নির্ণয় করতে হবে। আমরা দেখেছি লভ্যাংশ নির্ণয় এটা করতে হবে, লভ্যাংশ নির্ণয় করতে হবে। এই কাজগুলোর মাধ্যমে লভ্যাংশ নির্ণয় হবে। এরপর এর 2 নম্বর হচ্ছে লভ্যাংশের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। 2 নম্বর হচ্ছে দেখি লভ্যাংশের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, যেটা এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করেছি। এই দুইটা কাজ করার পরে 1 এবং 2 কাজ করার পরে এর ফলাফল বের হবে, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, এটার ফলাফল বের হবে। এরপর প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বের করার জন্য তাও দুইটা কাজ করতে হবে। কি কি? এই 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে শেয়ারের মূল্য নির্ধারণ। এই সূত্র দ্বারা আমরা যে বছরের শেষ বছর ওটা সূত্র দিয়ে শেয়ার মূল্য নির্ণয় করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য নির্ণয়, যেটা এই সূত্র দ্বারা আমরা করেছি শেয়ারের বর্তমান। তাহলে এই দুটা হচ্ছে যে এই এই এর জন্য, কিসের জন্য? প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বের হয়ে গেল, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড বের হয়ে গেল, তখন এই সূত্রের মান বসাই দিলে ফলাফলটা বের হয়ে যাবে, যেটা নিচে লাস্টে দেওয়া আছে। দেখেন এই যে শেয়ারের বর্তমান মূল্য। 5 নম্বর শেয়ারের মূল্য নির্ণয়। এখন সর্বশেষ ধাপ হলো শেয়ারের মূল্য নির্ণয়। শেয়ারের মূল্য বর্তমান লভ্যাংশের বর্তমান মূল্য এবং শেয়ারের শেষ বছরের বর্তমান মূল্যের যোগফলে হচ্ছে শেয়ার মূল্য। অর্থাৎ 2 নং এবং 4 নং ধাপের যোগফলকে শেয়ার মূল্যের গাণিতিক রূপ দেওয়া হয়। আমরা এখানে 5টা ধাপে আলোচনা করেছি। 2 নম্বরের ফলাফল এবং 4 নম্বরের ফলাফল, এই দুইটার ফলাফল যোগফল করলে শেয়ারের মূল্য বের হবে, যেটার গাণিতিক ভাষা হচ্ছে P0, মানে শেয়ার মূল্য প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ P5 শেষ বছরের প্রান্তে। এই দুটার যোগফল সমান শেয়ারের বর্তমান মূল্য। আশা করি বুঝেছেন। আপনাদের কাজ হচ্ছে প্রথমে এই রুলসটা ক্লিয়ার করে ফেলা। এই রুলসটা শেখার পরে, বোঝার পরে আমরা এই এক্সাম্পল, এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করলে সহজে আপনারা অঙ্ক শিখে ফেলতে পারবেন। ওকে, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।